নমস্কার। নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, ঠিক এই বিষয়ে রাজ্য শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের কাছে ভীষণ রকম একটি চর্চার বিষয়। কেন ঠিক এই প্রশ্নের উত্তর আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার ঠিক এই সময়ের মধ্যে, যখন ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের তরফে রিপোর্ট পেশ করার বিষয়টি ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী বলেছিলেন। তারপর রাজ্য শিক্ষক কর্মচারীরা বড় আশায় ছিলেন, অপেক্ষায় আছেন। যারা টেট শিক্ষক আছেন তারা, এসএসএ শিক্ষক কর্মচারীরা এবং সর্বোপরি অনিয়মিত কর্মচারীরা, তাদের প্রায় প্রত্যেকের কাছে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর সেটা হলো এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রায় প্রত্যেকের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্য সরকার কি করতে চলেছে। ঠিক দু একদিনের মধ্যে কি বড় ধরনের ঘোষণা রয়েছে। ঠিক নভেম্বর মাস যদি বলা যায়, আগামীকাল রয়েছে, তারপর রবিবার, তারপর কি হবে। ডিসেম্বর মাস শুরু থেকে একেবারে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়া অবধি রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশ তারা করে থাকবেন। সেদিক থেকে তাদের প্রায় প্রত্যেকের কাছে বোধ হয় হিসাবটা পরিষ্কার, এই কারণে যে সেখানে বকেয়া 22% দিয়ে যেমন রয়েছে, অষ্টম বেতন কমিশন আছে, ঠিক এসএসএ শিক্ষক কর্মচারীদের কাছে এই সময়ের মধ্যে এসএলপি প্রত্যাহারের দাবি যেমন আছে, আবার আশাও আছে, প্রত্যাশাও আছে। কেনর উত্তরে এই সময়ের মধ্যে আমরা বলতে পারি, আপনাদের প্রত্যেকের কাছে আরো বিষয়টা উপস্থাপন করে বলতে পারি যে রাজ্য সরকার যদি বড় ঘোষণা করে, তাহলে টেট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণের ঘোষণা হতে পারে, অনিয়মিত কর্মচারীদের একসঙ্গে নিয়মিতকরণের ঘোষণা হতে পারে, বা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। এসএসএ শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে নিয়মিতকরণের সিদ্ধান্ত হতে পারে, বা এসএলপি প্রত্যাহার করে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে, ইতিবাচক রায়কে কার্যকর করতে পারে। এই কয়েকটি বিষয় রয়েছে। তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন এবং শিক্ষক কর্মচারীদের 6% ফ্যাক্টর 2.57 থেকে 2.72 করা, তার সঙ্গে অন্যান্য যে আনুষঙ্গিক দাবিগুলো রয়েছে বিভিন্ন জন বিভিন্ন সময় তুলে ধরেছেন, সেগুলো গুরুত্বপূর্ণ। এই কারণে আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আরো একবার রাজ্য শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত সকলের কথাগুলো তুলে ধরছি। আজ কিছুক্ষণ আগে বা সন্ধ্যের সময় পরন্ত বিকালে রাজ্যের টেট শিক্ষকরা, ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছেন। তারা তাদের স্মারকলিপিতে বেশ কিছু বিষয়, বেশ কিছু দাবি উপস্থাপন করেছেন, এবং সেই দাবিগুলোর মাধ্যমে তারা রাজ্য সরকারের কাছে মূল বিষয়বস্তু সেখানে উপস্থাপন করেছেন। এবং সেই বিষয়বস্তু উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের, অর্থাৎ টেট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণের যেমন দাবি রয়েছে, তার পাশাপাশি অন্যান্য দাবিও রয়েছে। কিছুদিন আগে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। রাজ্য অর্থমন্ত্রী সার্বিক বিষয়ে কথা বলতে গিয়ে অষ্টম বেতন কমিশন গঠনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। আজ টেট শিক্ষকদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনব। সাল থেকে ডিসেম্বরের 14 তারিখ টেট টিচাররা রাজ্যে শিক্ষকতা এসেছেন। ওই দিন থেকে আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে যেন আমাদের নিয়মিত বেতনক্রম দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি ওই সময়কার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানিত আমাদের মানিক সরকার মহোদয়, উনি কিন্তু আমাদেরকে ফিক্সড দিয়েছেন, যেটা ভারতে কোথাও নেই। আজকে বামপন্থী ফ্রন্ট সরকার কেরালাতে বলুন, আর আমাদের যারা ডানপন্থী ফ্রন্ট সরকারগুলি আছে পশ্চিমবঙ্গ বলুন আর উত্তরপ্রদেশ বলুন, কোথাও টেট টিচাররা 5 বছরের ফিক্সড পদ্ধতির মাধ্যমে আনা হয় না, কিন্তু ত্রিপুরাতে করা হয়েছে। আজকে দুর্ভাগ্যের হলো সত্যি 8 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত সেই ফিক্সড তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকারও করেননি। এটা আমরা মর্মাহত, এবং আমরা আজকের দাবিতেও ওনার কাছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে শিক্ষকরা যেহেতু জাতির মেরুদণ্ড, এখানে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে যেন শিক্ষকরা সক্ষম থাকে, তার জন্য তাকে ন্যূনতম বেতন না দিয়ে একটা মর্যাদাপূর্ণ বেতন আপনারা দেবেন, যার ফলে একটা শিক্ষক যখন গন্ডাছড়া গিয়ে চাকরি করেন, সেখানে ঘর ভাড়া থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক দিন দেখবেন বিভিন্ন শিক্ষকরা তার দুর্বিষহ অবস্থার কথা আপনাদের সামাজিক মাধ্যমগুলিতেও লিখছে। এই অবস্থা থেকে দূরীকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবারও আবেদন, আপনি অচিরেই এই ফিক্সড প্রথা বন্ধ করবেন। রাজ্যে এটা একটা অভিশপ্ত সময় গেছে, যারা এই ফিক্সডের মধ্যে আছেন তারাই বুঝতে পারেন, এবং তার জন্যই আজকে আমাদের এই আবেদনের মধ্যে, স্মারকলিপির মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি তুলে দিয়েছি।
আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গ্রেড পে, শিক্ষকদের যে গ্রেড পে আছে বা কর্মচারীদের, সেখানে ত্রিপুরাতে গ্রেড পে অনেক নিচে নামানো হয়েছে। আমাদের এখানে গ্রেড পে গ্রাজুয়েট টিচারদের 28,2,800 টাকা, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় 4,600 টাকা। এই যে ডিফারেন্সটা, এটা একমাত্রই এই যে কমিশন হবে, কমিশন করলে পরে সেই ডিফারেন্সটা ঘটানো যায়। এবং যে অর্থ কমিশন বসানো হয়, এবারে আবার অর্থ কমিশন বসবে, আবার যদি এখন না করা হয় আবার 5 বছর রাজ্যের কর্মচারী শিক্ষকরা বঞ্চিত হবেন। আমরা এই বঞ্চনা চাই না। আপনারা এর মধ্যে এই কমিশন বসিয়ে আমাদের এই গ্রেড পে ডিফারেন্সগুলি দূর করুন। ভারতবর্ষের সঙ্গে এক তালে চলার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আপনি যেহেতু শিক্ষিত মানুষ, আপনার বিবেক বুদ্ধি রয়েছে, আপনি কর্মচারী ছিলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মনের কথা। সেই কথাগুলিকে আপনার কাছে জানানোর জন্য আমরা, এবং ইতিমধ্যেই উনি 3% দিয়ে দিয়েছেন, আমরা তার জন্যও ধন্যবাদ জানাই। কিন্তু আরও 22% দিয়ে বকেয়া, এবং সেই বকেয়া যদি থেকে যায়, পূর্বতন সরকার যেভাবে বকেয়া রেখে দিয়ে আজকে কর্মচারীদের বঞ্চনা করেছিলেন, আপনি সেই পথে হাঁটবেন না বলে আমরা বিশ্বাস করি। এবং এই একটা সুযোগ রয়েছে, ভারতবর্ষের সব সরকারগুলি যেখানে 58% আজকে দিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, আপনাদের বিভিন্ন রাজ্যে, একমাত্র কেরালা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে আমরা কিন্তু ডিএর পরিমাণ সমান করতে পারিনি, এখনো অনেক নিচে আছি। আমাদের এখানে 22% বকেয়া। সেই ডিএর ব্যবধান আপনারা ঘটাবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের এখানে গ্র্যাচুইটি 10 লক্ষ টাকা দেওয়া হয়। আমরা দাবি করছি যে এটা 25 লক্ষ করা হোক। ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আনতে গেলে পরে আপনাকে সেই গ্র্যাচুইটিও 25 লক্ষ টাকা করার জন্য আমরা অনুরোধ করছি। এমএসসিপি এমএসসিপির পরিবর্তে এসিপি প্রথা, যেটা আগে ছিল, শিক্ষকদের প্রমোশন নেই। শিক্ষকরা 10 বছর পরে তাদের একটা প্রমোশন পদ্ধতির মাধ্যমে একটা সিস্টেম ছিল, গ্রেডেড পে স্কেল পাওয়ানো হতো, কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা নেই। আজকে 3% ইনক্রিমেন্ট দেওয়া হয়। সেইটাকে বন্ধ করে আমরা এসিপি চালু করার কথা আজকের এই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি। এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত আছেন এবং সেটা সুরাহা করবেন। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এবং রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীর কাছে একটাই আওয়াজ তুলব যে আমরা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, এবং রাজ্য সরকারের পাশে থেকেই আমাদের এই কাজগুলি তাদের কাছ থেকে নিতে হবে। এবং সামনেই সুযোগ, এই যে সর্বশিক্ষার যারা শিক্ষক কর্মচারীরা সুপ্রিম কোর্টে তাদের এসএলপি আছে, সেই তো দেখলাম কি এখানে দুটো পেয়েছি, দেখলেন আপনারা যে একটা এসএলপি চলছে, সেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বশিক্ষার কেস। আমরা যখনই রাজ্যের বিভিন্ন সময়ে খবর নিয়ে দেখছি, রাজ্য সরকার বলছেন যে সর্বশিক্ষার কেসটা সুরা হয়ে গেলে পরেই তাদেরকে নিয়মিত করতে কোনো অসুবিধা থাকবে না। আমরাও তাকে স্বাগত জানাচ্ছি। আমরা দাবি করছি যে এটা 25 লক্ষ করা হোক। ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আনতে গেলে পরে আপনাকে সেই গ্র্যাচুইটিও 25 লক্ষ টাকা করার জন্য আমরা অনুরোধ করছি। এমএসসিপির পরিবর্তে এসিপি প্রথা, যেটা আগে ছিল, শিক্ষকদের প্রমোশন নেই। শিক্ষকরা 10 বছর পরে তাদের একটা প্রমোশন পদ্ধতির মাধ্যমে একটা সিস্টেম ছিল, গ্রেডেড পে স্কেল পাওয়ানো হতো, কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা নেই। আজকে 3% ইনক্রিমেন্ট দেওয়া হয়। সেইটাকে বন্ধ করে আমরা এসিপি চালু করার কথা আজকের এই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি। এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত আছেন এবং সেটা সুরাহা করবেন। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এবং রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীর কাছে একটাই আওয়াজ তুলব যে আমরা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, এবং রাজ্য সরকারের পাশে থেকেই আমাদের এই কাজগুলি তাদের কাছ থেকে নিতে হবে। এবং সামনেই সুযোগ, এই যে সর্বশিক্ষার যারা শিক্ষক কর্মচারীরা সুপ্রিম কোর্টে তাদের এসএলপি আছে, সেই তো দেখলাম কি এখানে দুটো পেয়েছি, দেখলেন আপনারা যে একটা এসএলপি চলছে, সেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বশিক্ষার কেস। আমরা যখনই রাজ্যের বিভিন্ন সময়ে খবর নিয়ে দেখছি, রাজ্য সরকার বলছেন যে সর্বশিক্ষার কেসটা সুরা হয়ে গেলে পরেই তাদেরকে নিয়মিত করতে কোনো অসুবিধা থাকবে না। আমরাও তাকে স্বাগত জানাই। কিন্তু দেখলাম যে এডব প্রমোশনের ক্ষেত্রে যাদেরকে দিয়েছেন আমরা বলেছি ভালো, কিন্তু তাদেরটাও কিন্তু সুরা হয়নি সুপ্রিম কোর্টে, কিন্তু একটা বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন। এইরকম আরও যেন বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার নেন, সেই দিকটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি টিচার ওয়েলফেয়ার। আপনারা শুনলেন আগরতলায় মহাকরণে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে স্মারকলিপি তারা দিয়েছিলেন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে, সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অজয় পাল তার বক্তব্য রেখেছেন। এখন বিষয় হচ্ছে টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সিদ্ধান্ত।
এবং সেটা 2018 সালের আগে বিজেপির ভিশন ডকুমেন্টে যেমন প্রতিশ্রুতি ছিল, ঠিক প্রতিশ্রুতি ছিল বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে। আমরা দুটো ছবি এই অনুষ্ঠানে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করেছি তার সঙ্গে রেখেছি। রাজ্যের অর্থমন্ত্রীর কথা তো বললাম, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, ডাক্তার মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। ছবি রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ছবিও। এখানে একটি প্রাসঙ্গিক বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে এই, রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে বেতন কমিশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে রাজ্যের শিক্ষক কর্মচারীদের অভিযোগ ছিল বামপন্থী সরকারের দীর্ঘ সময়ে, প্রথম দিকে নয় শেষের দিকে, সেখানে বেতন কমিশন করা হয়নি। সেখানে পে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। সেখানে কমিশন গঠন করার বদলে সেখানে কমিটি গঠন করে রাজ্য শিক্ষক কর্মচারীদের আর্থিক বিষয়ে ক্ষতি করা হয়েছে। এই অভিযোগ রয়েছে একটা বিরাট অংশের বা একটা অংশের। তার পাশাপাশি কেন শিক্ষক মুখ্যমন্ত্রী বলছিলাম, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে দরদি মুখ্যমন্ত্রী হিসাবে খুব নামযশ কামিয়েছেন, কিংবা এখনো স্মরণীয়। অনেকে বলছেন, শিক্ষক কর্মচারীরা বলছেন। ঠিক তার পাশাপাশি শিক্ষক কর্মচারীদের বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী যেখানে চেষ্টা করেছেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে, তিনি যেখানে গিয়ে শেষ করেছেন সুধীর রঞ্জন মজুমদার সেখান থেকে শুরু করে দৃষ্টান্ত রেখেছেন গোটা দেশে। এই কথা অনেকে বলছেন। তার পাশাপাশি তিনি রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ত্রিপুরার বুক থেকে, আর সেটা হলো বেতন কমিশন গঠন করা। তারপর আর হয়নি। এই হয়নির পর এখন ডাক্তার মানিক সাহার কাছে সেখানে 8ম বেতন কমিশন গঠন করার জোরালো দাবি করা হয়েছে। কারণ বলছেন শিক্ষক কর্মচারীরা যে শিক্ষকতা থেকে রাজনীতিতে এসেছেন সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী আসনে বসেছেন। এ রাজ্যে শিক্ষক হিসাবে তিনি শিক্ষক কর্মচারীদের অভাব, অভিযোগ, পাওনাকড়ি বা বঞ্চনা ইত্যাদি বিষয়গুলো, ক্ষোভ, মান, অভিমান ইত্যাদি বিষয়গুলো উপলব্ধি করে তিনি যখন মুখ্যমন্ত্রীত্বের আসনে বসেন, তখন তিনি সেই দাবিগুলো পূরণ করেছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একজন গুণী চিকিৎসক। তিনি চিকিৎসক হিসাবে যখন তার পেশায় ছিলেন, প্রতিষ্ঠানে ছিলেন, সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে ছিলেন, তখনও তিনি বঞ্চনার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থাপনা যারা আছেন তাদের আর্থিক বঞ্চনা কিংবা তাদের মান, ক্ষোভ, অভিমান ইত্যাদি। সেদিক থেকে শিক্ষক মুখ্যমন্ত্রীর পর ডাক্তার মুখ্যমন্ত্রীর কাছে দারুণ ভরসা করছেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা। আমরা আরো কিছু বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, নিয়মিত আপনাদের বক্তব্য আমরা শুনি। এই অনুষ্ঠান থেকে আপনারা আরো একবার আপনাদের বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানে। উনি আমাদের শারীরিকভাবে যে 14টা পয়েন্ট আমরা ডিমান্ড করেছি, 14টা পয়েন্ট দিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। শারীরিকভাবে আমাদের 8ম যে পে কমিশন, ওই পে কমিশনের সঙ্গে চুলচোরা বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায়। আমাদের অনিয়মিত কর্মচারী সংঘ, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা বেশ কিছু বিষয় বা দাবি তারা অর্থমন্ত্রীর কাছে রেখেছিলেন এবং সেই দাবির প্রেক্ষাপটে তারা সেদিন সংবাদ মাধ্যমের কাছে মহাকর্ণে উপস্থাপন করেছিলেন তাদের দাবিগুলো, আপনারা শুনেছেন। ঠিক তার সঙ্গে যারা অনিয়মিত কর্মচারীরা আছেন তাদের দাবি রয়েছে, শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের দাবি রয়েছে। ঠিক অ্যাডহক প্রমোশন সংক্রান্ত জটিলতা দূর করার যেমন দাবি রয়েছে, ঠিক তেমনি তাদের নিয়মিত বেতনক্রম অর্থাৎ অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশন করার দাবি করা হয়েছিল। সেই নিয়মিত পদোন্নতির দাবি করা হয়েছিল। সেই দাবিতে বিভিন্ন সংগঠন সরব হয়েছে, সরকারের কাছে দাবি রেখেছেন। ইতিমধ্যে রাজ্য সরকার সেই দাবি কিছুটা হলে আর্থিক দিক থেকে তাদেরকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন, ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সরকারের তরফে। সেখানে দাবি করা হচ্ছে, যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিছু বক্তব্য আমরা শুনবো। বিভিন্ন সময় আমাদের সঙ্গে তারা কথা বলছিলেন। আমাদের একটা ফিনান্সের কনগানেস আছে, এই ব্যাপারে উনি বলেছেন যে সময় হচ্ছে আগামী দিনেও সেই চুলটা যে বিশ্লেষণ না করে আমরা দাবি করেছি ধারাবাহিক
তবে এটা পালন করে যাবে। আমাদের বিভিন্ন যে গাইন হ্যান্ডেস থেকে আরম্ভ করে আমাদের যে অষ্টম বেতন কমিশন 22% দিয়ে বকেয়া আছে, এগুলির সঙ্গে ওনারা আলোচনা করেছেন। প্রাইভেট প্রমোশন, যেটা একটা জলজন্ত সেটা নিয়ে আমরা ফিউচারে ডিসিশন উনি আলোচনা করেছেন এবং সহমত পোষণ নিয়ে পোষণ করেছেন। মোটামুটি এমএসসিপি থেকে আরম্ভ করে শূন্যপদ পূরণ, এগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে যে আলোচনা ওনার সঙ্গে হয়েছে এবং হাউস রেন্ট, মেটেরিয়াল অ্যালাউন্স দীর্ঘদিন ধরে এইগুলি বকেয়া ছিল, এই ইস্যুটি নিয়ে আমরা ওনার সম্মুখে জলজন্ত ইস্যুগুলি তুলেছি। উনি আশ্বস্ত করেছেন যে আগামী দিনে কিছু একটা হবে এবং খুশির সংবাদ আমরা আমাদের মধ্যে বয়ে আনবে, এই আমরা বিশ্বাস রাষ্ট্রপতি কর্মচারীদের সঙ্গে আছে, থাকবে আগামী দিনেও। অর্থ দপ্তরের সম্মতি সহ সকল প্রকার চুক্তি ভিত্তিক কর্মচারী সমেত DRW, পার্ট টাইম, ক্যাজুয়াল, পার্মানেন্ট লেবার, মোটামুটি সকল স্তরের কর্মচারী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করতে হবে। 2 নম্বরে আছে কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশনের ধাঁচে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে। 3 নম্বর পয়েন্টে আছে 16তম অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বর। 2025-এর মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের বাকি যে বকেয়া 22% মহার্ঘ ভাতা আছে এবং মহার্ঘ ভাতা রিলিজ অবিলম্বে প্রদান করতে হবে। 4 নম্বরে আছে 7ম বেতন কমিশনের নীতি অনুযায়ী বকেয়া সকল ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সিএ এগুলি অবিলম্বে আমাদের পূরণ করতে হবে। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সর্বশিক্ষা অভিযান এসএসএ শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। বিদ্যমান গাইন সংশোধন আনা যাতে কর্মচারীদের মৃত্যু যে কোনো বয়সে সরকারি। নমস্কার, কে বলছেন? নমস্কার, দেবীর থেকে বলছি। আজকে যে শিক্ষক কর্মচারীর বিষয়টা আসার ভরসায় নভেম্বর মাসে, কারণ নভেম্বর মাসও তো প্রত্যেক বছরে আসে, কারণ এটা তো আশা উচ্চ করতে পারে, কারণ আশার উপরে ভরসার উপরে আসে। কারণ যা আমি দেখলাম, কারণ 2018 সালে নির্বাচনের আগে, কারণ বামপন্থী সরকার থাকাকালীন যখন কৃষ্ণের মাধ্যমে চাকরি দিয়েছিল 5 বছর পরে তাদেরকে রেগুলার করেছিল, কিন্তু 2018 সালের নির্বাচনের আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপি যারা নেতৃত্ব ফিক্সড করে কথাই না, ডাইরেক্ট চাকরি দেওয়া হবে রেগুলার বিজেপি সরকার আসলে। কিন্তু সেটা তো প্রতিশ্রুতি, কিন্তু আমরা দেখলাম বিজেপি আসার পর হয়ে যারা ট্রেডের মাধ্যমে চাকরি হলো তাদেরকে সিস্টেমের মধ্যে রেখে দিল। সেটা তো একটা বিষয়, কারণ এভাবে তাদের বাস্তব বিজেপি সরকারের কথা ছিল তারা যদি আসার পর রেগুলার করতো তাহলে তো তাকে আমরা আসলে বলতাম না তাদের কথা অনুসারে কাজ করেছে। কিন্তু আসলে হলো 2018 সালের নির্বাচনের হয়ে এখন পর্যন্ত এই সরকার ভোটই করলো না, অনিয়মিত কর্মচারীদের দিল না, সপ্তম পে কমিশনের কর্মচারীদের দিল না, কেন্দ্রীয় হারে দিল না, তাকে বেতন দিল না, সমহারে বেতন দিল না, কোনটা করলো এই সরকারের ব্যাপারে। কিন্তু আমরা বন্ধুর শিক্ষক কর্মচারী বলতে পাশে থাকলে আন্দোলন করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সরকারের বিরুদ্ধে সরকারকে থেকে আদায় করতে হলে গণতান্ত্রিক মাধ্যমে সবাই রুখে দাঁড়াতে হবে। শিক্ষক কর্মচারী দল মত নির্বিশেষে কিন্তু যে সমাবর্তী সেটা আসলে কারণ নাম পদ্ধতি দেখাচ্ছে কিন্তু ভিতরে কোনো কাজ করছে না, কারণ সাধারণভাবে চলছে, কারণ তারা তাদের মতো করে চলছে। সমস্ত মিথ্যার প্রতিশ্রুতি এখন পর্যন্ত 8 বছর আমি চলতে আছে, কিন্তু কোনোই করো না এই রাজ্যে মানুষের জনগণের জন্য। এই যে 200 মানে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে কিছু বিষয়ের জন্য 10টার উপরে মানুষ দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনোটাই করলো না। একটা অনিয়মিত কর্মচারী নিয়মিত করতে পারলো না, একটা সর্বশিক্ষা শিক্ষক মাস্টারকে নিয়মিত করতে পারলো না, কোর্ট রাইটে দিল কিন্তু আবার তারা নিশ্চয় করলো, কিন্তু আজকে দিল। কিন্তু সরকারের তো একটা ভাবমূর্তি থাকার দরকার। শুধু মজুমদারের মতন মানুষের একটা সরকার, কংগ্রেস সরকার এখন 88 থেকে 93 5 বছর কিন্তু কংগ্রেস সরকার শাসন করে গিয়েছে। তখন কংগ্রেসের প্রতিশ্রুতি অনুসারে ঋণ মেলা দেওয়ার কথা ছিল, ঋণ মেলা দিয়েছে, চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি দিয়েছিল, সমস্ত কিন্তু ছুটি যাবে না। সপ্তম যে কমিশন বেতন ভাতা সমস্ত কিন্তু দিয়ে সবকিছু কিন্তু কংগ্রেস সরকার দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কিন্তু সর্বশেষ কিন্তু কংগ্রেসকে ত্রিপুরা রাজ্যের মানুষ আবার মুছে দিয়ে 15 সরকারকে আনলো। কিন্তু আসলে যারা ভালো কাজ করলো তাদের জন্য থাকে না, কারণ কংগ্রেসের একটা দোষ ছিল, কারণ এই সরকারের মতন দলে দলে কোন দলে দলে এই মারামারি নেতালি মারামারি তার জন্য কিন্তু মুছে দিল
বরাদ্দ আসলো, কিন্তু এখন বিজেপির মধ্যে যেটা চলছে কেন্দ্র রাজ্যে ডবল সরকার থাকাকালীন সরকারটা ফিরে হয়েছে, কারণ মানুষের প্রতি যেভাবে আক্রমণ করছে, কারণ কেন্দ্র তো কোনো কথা বলছে না, কারণ এই পরিমাণে চলছে, কারণ আসলে শিক্ষক কর্মচারী না, সমস্ত বেকার কর্মজীবনে যারা সমস্ত গণতান্ত্রিক মানুষই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারের উদ্যমুখী হয়ে গেল, তার জন্য কিন্তু রুখে দাঁড়ায় আন্দোলন করতে হবে, কারণ বেকার কাজ ইসলামগঞ্জে থেকে কমিয়ে দিল 340 টাকা মজুরি দেওয়ার কথা ছিল তাদের প্রতিশ্রুতি, কিন্তু আসলে কর্মচারীদের মৃত্যু যে কোনো প্রয়াসে সরকারি চাকরি প্রদান করা হয়। এটা ঠিক কি করে এটা কথা বলুন। নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। বর্তমান সরকার যে অনিয়মিত কর্মচারীদের প্রতি যে অন্যায় অবিচার করছে তার পুরা রাজ্যবাসী জানে। বিগত 2018 সালে প্রতিষ্ঠিত হবার পর 31 জুলাই অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হলে যে নিয়মিতকরণের যে স্কিম ছিল সেটাকে বাতিল করে দেয়। তারপরে থেকে অনিয়মিত কর্মচারীরা আন্দোলন হোক, বারবার আমরা অর্থমন্ত্রীর সাথে, তখনকার অর্থমন্ত্রী ছিলেন মাননীয় বিষ্ণুদেব বর্মা, উনি বলেছেন বারবার বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে অনিয়মিত কর্মচারীদের যে কাগজপত্র স্ক্রুটিনি করা হচ্ছে এবং স্ক্রুটিনি করার পর ধাপে ধাপে আমরা তাদেরকে রেগুলেশন করবো। উনি 5টা বছর কাটিয়ে 5 বছরে উনি নির্বাচিত হতে পারেননি। উনি এরপরে তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে চলে গেলেন। বর্তমান অর্থমন্ত্রী আবার সেই কথাই বলছেন। বিগত অর্থমন্ত্রী যে কথা বলেছিল যে আমরা দেখছি করবো, বর্তমান অর্থমন্ত্রী সেই পথেই আসছেন, কিন্তু রাজ্যের অনিয়মিত কর্মচারী যে জায়গাতে ছিল সেই জায়গাতেই রয়ে গেল। অথচ ভীষণ ডকুমেন্টই ছিল যে রাজ্য ক্ষমতায় আসলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। আজকে অনিয়মিত কর্মচারী অনিয়মিত কর্মচারী খালি হাতে গড়ে চলে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যারা 2021 সালে যাদের এডক প্রমোশন হলো তাদেরকে আবার ওই প্রমোশনের উপরে আবার নিয়মিত করা হচ্ছে। এটা কোন ধরনের নিয়ম? যাদের অলরেডি নিয়মিত করা প্লাস তাদের প্রমোশন দেওয়া হচ্ছে, আবার প্রমোশনের উপরে ওই এফেক্ট পেলে যখন থেকে ওনারা প্রমোশন থেকে তখন থেকে এফেক্ট পেলে তাদেরকে এরিয়া পর্যন্ত দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে সরকারের টাকা নেই। আরেকটা কথা হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে হেলথ ডিপার্টমেন্টের সিএইচজি অর্থাৎ কমিউনিটি হেলথ গাইড যে বয়স্ক মারা যে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বসে কাটছে যে ওনারা আগামী মাস থেকে কি খাবেন, ওনাদের বেতন বন্ধ করে দিল সরকার। কেন এই ধরনের একটা কি বলবো অমানবিক যে দৃষ্টিভঙ্গি সরকারের, যে একটা বয়স্ক মানুষ সে কি করে খাবে, কি খাবে, 80-85 বছর হয়ে গেছে, সে ওষুধপত্র কোথা থেকে, সেটা তো ধারাবাহিক একটা অনারিয়ান্স পেয়ে যাচ্ছে, কিন্তু আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে, তো সে কি করে খাবে, সে কোথা থেকে কি। আমি মনে করি এই ধরনের অর্ডার সরকার মানুষ মারার একটা কি বলবো, আপনি নিজে বুঝতে পারছেন যদি একজন মানুষের যদি আর্থিক যদি বন্ধ হয়ে যায় সেই মানুষ কি করতে পারে, তার বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ 70-75 বছরের বয়স খাচ্ছে, আমরা দেখতে তো। পরে এটা মারা গেলে হতো না পরিবারের কোনো চাকরি। আমরা চাচ্ছি যে কোনো বয়সে যে শিক্ষিত হয় তার পরিবারের যোগ্য একজন ব্যক্তিকে চাকরি দেওয়া হবে। সরকারের চাকরিতে 7 নম্বর পয়েন্ট, চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়স 40 বছরের পরিবর্তে বিবেচনা হয়েছে 25 বছরে। কথা বলুন। নমস্কার, সরকারি কর্মচারীদের তো অনেক ডিমান্ড আছে, মন্ত্রী বোঝা আসতে রাজক সমস্যা করা হাজার হাজার বেতন করছি এগুলো তো কিছু কিছু ক্লাস সব যাই হোক অন্তত বেতন হচ্ছে কিছু কমবো। তারপর ওরা বুঝে রাজ্য দাবি এই পর্যন্ত
প্রথম পে কমিশন করছিল, তারপরে নাম নাই। এটাকে পে কমিশন করলে হয়তো অনেক কিছু হইত, দিয়ে এখন দুইটা করতে সময় লাগবে। বারোজন রয়েছে, কারণ ব্যাংকের যারা লিডার আমাদের এখানে মূলভাবে বছর ধরে হয় এইভাবে আগে সিএমএরা বলে কেন বা এগুলো গ্যাপ আস্তে আস্তে কমাইতে হবে। এগুলো হইতো না, এটি যাতে একটু ওয়েট করুক। আর চাকরি বাকরি যেগুলো হাজার হাজার ভ্যাকেন্ট পোস্ট এগুলো ফিরাস করলে অন্তত সেটা কিছু কম, কিন্তু দেখা যাচ্ছে ভালো থাকে। বছরে 25 বছরে চলে, 20 বছর চাকরির পর থেকে যেন পূর্ণ পেশনের সুবিধাটা হয়। 8 নম্বরে আছে একক পদোন্নতি যাতে দ্রুত সম্ভব পরবর্তী সময়ের সাথে কার্যকর করে রেগুলার পদোন্নতি হিসেবে গ্রহণ করা হয়। 9 নম্বরে আছে সরকারি চাকরিতে যারা ফিক্সড আছেন সেটা বিলুপ করতে হবে, প্রথম কাল থেকে যেন এটা নিয়মিত স্তরে দেওয়া হয়। 10 নম্বরে আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নীতি অনুযায়ী গ্র্যাচুইটি পরিমাণ বিদ্যমান 10 লক্ষ টাকা সেটা বৃদ্ধি করে 25 লক্ষ টাকা করা হয়। এমএসসিপি 11 নম্বর পয়েন্ট, এমএসসিপি প্রদানকালে বেতন স্কেলের লেভেল পরিবর্তনের জন্য যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করে, কারণ লেভেল পরিবর্তন এখন হয়নি। 12 নম্বর হচ্ছে বিভিন্ন দপ্তরের শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পূরণ করতে হবে। 13 নম্বর হচ্ছে আউটসোর্সিং পথে বিরক্তি করতে হবে। যেটা এজেন্সির মাধ্যমে আমরা আউটসোর্সিং নেওয়া হয় এগুলিকে বদ্ধ করতে হবে, এগুলি বদ্ধ করে সরকার ডাইরেক্ট নিয়োগ নিতে হবে। 14 নম্বরে একটা আছে সরকারি চাকরি অবসরে বয়সসীমা 65 বছর করতে হবে, যেখানে এখন 60 বছর আছে। কারণ দেখা যাচ্ছে এসসি এসটি যারা আছে ট্যাব দিয়ে যারা চাকরি পায় তারা দেখা যাচ্ছে 45 বছর লাস্ট বয়সসীমা চাকরি পায়, ওরা ফুল পেনশন পায় না। কাজে 65 বছর যদি করা হয় অবসর সীমা, তাহলে তারা অন্তত 20 বছর চাকরি করতে পারবে, একটা ভালো একটা সুবিধা পাবে। সেই লক্ষ্যে আমরা এই দাবিগুলো এনেছি এবং উনি আমাদের সর্বসম্মতভাবে আমাদের আশা দিয়েছেন, সেগুলি পূরণে আশ্বাস দিয়েছেন। দেখা চেষ্টা করবে এবং আমাদের এই দাবিগুলি ন্যায্য যদি উনি এই আমাদের সহমত পোষণ করেছেন। কে বলে আমি গ্রাম মিস্ত্রি। অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের 14 দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য। এরা গত 9 জানুয়ারি আমাদের যে কার্যকরী বৈঠক কমিটি বৈঠক দিয়েছিল, সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আসা। আমরা যে বিষয়গুলি মেনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেনলি হল পে কমিশন গঠন থেকে শুরু করে দিয়ে এগুলি নিয়ে। আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি, একবার হয়েছিল শুধু 96-এ, 98-এ ওরা করেছিলেন। আর 2008-এর 26শে জানুয়ারি ওরা আর.কে.ডি. চৌধুরীর নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন। 2016-তে করেছেন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি, যার ফলে ত্রিপুরা রাজ্যের চতুর্থ পে কমিশনের পরে আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, অষ্টম পে কমিশন গঠিত হয়েছে গত 3 নভেম্বর 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি অধিকাংশ দাবি ওনারা মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটা দাবি অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে। তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের। তো আমার যে সম্পাদক আমার সামনে আছেন সংসদ সূত্রধর, উনি আমরা মেনলি কী কী দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বলবেন আপনাদের সামনে বিস্তারিতভাবে। আপনারা কাজী ওনার কাছ থেকে এটা শুনুন। আপনার কাছে বক্তব্য যে মূলত যে দাবিগুলো নিয়েছেন স্যার আপনাকে কী বলেছেন বা আপনাদের কী বলেছেন? হ্যাঁ, উনি আমাদের বেশ কয়েকটা দাবি, যেমন ধরুন যেটা আমাদের কর্মচারীদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারী বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলি বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন
ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ষোড়শ অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই ষোড়শ অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি উনি আরও কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, কিন্তু খুশি খবর আসছে আমাদের জন্য, তাদের প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে যারা পদাধিকারী এখানে এসছে তারা সব আমাকে 14 নম্বর দাবি দেওয়ানো তাদের একটা মানে তাদের আমাকে মেমোরেন্ডাম সাবমিট করেছে। আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিই সেগুলো ওনাদেরকে ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি। বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনার বিষয়বস্তু থাকবে এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার প্লাস 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনো সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্সি অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময় সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। তার যে আর্থিক মানে সামঞ্জস্যের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% দিয়ে ওনার দিয়েছেন এক বছরে। এটা বেশি কমানো পুরো বিনা আন্দোলন কিনা দাবিতে, হ্যাঁ দাবি তো করবেই, তবে আমরা এটা করার চেষ্টা করেছি, এখন আমরা করছি। আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারো ন্যায্য পাওনাকে ভাগ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সবার সঙ্গে সঙ্গে সেগুলো সরকার বাড়াই করার চেষ্টা করে। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইচপি কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই এইচপি কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করে এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 2 যে এটা অনেকে বলে, আমি শুনি মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবজেক্ট, আর 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আইডিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা এটা এর মধ্যে করতে হবে অলরেডি জানি। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনের সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যে এটা আমরা মানে এটার সঙ্গে আমরা সামনে নমস্কার, কে বলছেন? শুধু বলতে পারি এটা রাজ্য সরকারের সেই ভাবনা চিন্তা। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত ব্যাপারে বুঝছেন না? না কি বললাম আমি যে পে কমিশন 18 মাস যদি 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাকে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। আপনারা শুনলেন সেদিন অর্থমন্ত্রী যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলছিলেন বা কর্মচারী সংঘের প্রতিনিধিদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারপরেই ডাক্তার মানিক সাহার সরকারের তরফে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানানো হয় এবং প্রমোশন সংক্রান্ত বিষয়টি। নমস্কার, কে বলছেন? কথা বলুন। লাইভে আছেন, কথা বলুন। কথা বলুন। উনি
নিয়মিত বিভাগে বলতে সমবায় দপ্তরে বিভিন্ন কাজ করি। আমরা তো আসলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। তো সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করা হয়। শোনা যাচ্ছে আপনার কথা? শোনা যাচ্ছে, আপনি বলুন। আমরা সমবায় দপ্তরে কাজ করি, বিভিন্ন লেনদেন আমরা আছি। আপনার বক্তব্য রাখুন। হ্যাঁ, আমাদের এই সমবায় দপ্তরে আমরা কাজ করি, তো আমাদের জন্য সরকার যাতে একটু চিন্তা ভাবনা করে। আমরা বিভিন্ন লেনদেন কাজ করি, আমাদের বেতন খুবই সামান্য, তাদের মধ্যে সংস্থা চালাতে কষ্ট হয়। আর সরকারের কাছে আমার বিলম্ব আমাদের জন্য যেন একটু চিন্তা ভাবনা করা হয়। বছর আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তা হলো আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রায় 40,000 বিভিন্ন স্তরে অনিয়মিত কথা বলুন। সেদিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিষয় সহ যারা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, সেদিন কিন্তু আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সার্বিক বিষয়গুলো উত্থাপন করেছিলেন। আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনবো। নমস্কার, কি বলছেন? কথা বলুন। হ্যালো, বিভিন্ন স্তরে অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত 1 বছর ধরে লড়ছে। আমাদের মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে। এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন অনুদান দিতে হবে, আর্থিক অনুদান। এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব এবং আমরা, আপনারা জানেন, বিগত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল। এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে, বাধা, ভয়, ভীতি, হুমকি, এগুলো বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল। আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে 4 জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম, স্মারকলিপি প্রদান করেছিলাম। ও আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আমরা স্মারকলিপি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে এমন একটা পরিস্থিতি, যা কর্মচারী বলুন, সাধারণ জনগণের বলুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা আছে। যেমন কর্মচারীরা বিধানসভার আগের নির্বাচনের আগে যেমন এই সরকার আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনোটাই পূরণ করেনি, ততটুকু জনসাধারণের সঙ্গে কিন্তু সেই প্রতারণা করেছে। কিন্তু দেখা যায় আগামী দিন কি হবে, রাজ্যের কর্মচারীরা তো প্রত্যেক প্রতিনিয়তই লাঞ্ছিত হচ্ছে। প্রত্যেকটা আগে সরকার ভালো ছিল এটা বলবো না, কিন্তু তারপরে আগে তাদের কিছুটা দিয়েও যেত, বছর দিয়ে যেত, তাদের পাওনা টানা কিছুটা হলে দিয়ে যেত এবং রাস্তায় নেমে তার নিজের অধিকার এর জন্য আওয়াজ করতে পারত। কিন্তু এখনকার একটা সুযোগ নেই। এক না হলে আইন তৈরি করে একদম পুরা কর্মচারীদের ঘরে বসিয়ে দিল। আগে দেখুন প্রত্যেকটা
সময় নির্বাচন আসলে কর্মচারীদের খালি দিয়ে দেয়, তোমরা একটা ললিতটা পেয়ে যাও, সুস্থ সুস্থ বাড়িতে যাও। বেতন কর্তারা বলুন, অনিয়মিত কর্মচারী বলুন, যে কোনো দপ্তরে বলুন, জিআরবিতে বলুন, পরীক্ষা দিয়ে পিএসসির মধ্যে কিন্তু সবকিছুই হচ্ছে। পিএসসি যা রুল, পেটের ক্ষেত্রে তাই রুল এবং জিআরবিতে যেটা তাই রুল। কিন্তু এখানে যখন তারা পরীক্ষা দিচ্ছে অন্য রাজ্যে, ত্রিপুরা রাজ্য থেকেও অন্য রাজ্যে যারা পেট কোয়ালিফাই চাকরি দিয়েছে, ওরা কিন্তু নিয়মিত বেতন পাচ্ছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে পেট কোয়ালিফাই তারা একমাত্র ব্যতিক্রমী এবং 5 বছরের চুক্তি আছে, যেটা বন্ধন ব্যাংকের যে বন্ধন ব্যাংকের চাকরি করলে বাড়ি বাড়ি যারা টাকা আনতে যায় তাদের বেতন টিচারের বেতন সমান হয়ে যাচ্ছে। কিন্তু সরকারি চাকরি ঠিক আছে, কিন্তু বেতন কমটা কিন্তু বন্ধন ব্যাংকের কর্মচারীদের মতন হয়ে যাচ্ছে বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের টিচারের বেতনটা। লজ্জা থাকার উচিত সরকারের। ওদের সরকার, অন্য রাজ্যে তো ওদের সরকার আছে, একটু তো চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পারে। মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরতে যায়, হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো জিনিস দেখে দেখে রাখে আছে আমাদের সরকারে। কিন্তু এই জিনিস কিন্তু আর যাবে না, মানুষ কিন্তু সচেতন। বিহারে নির্বাচন করেছে, কিন্তু ত্রিপুরাতে তো কিন্তু মানুষ এরকম না, বিহারের মতন না। ত্রিপুরার মানুষ ধরনের মানুষ, কিন্তু বুদ্ধিসম্পন্ন মানুষ, ভোট বাক্সের জবাব দেবে, এটা অপেক্ষায় আছে মানুষ। এখন এমন একটা পরিস্থিতি, মানুষ সব দিকে ত্রিপুরা রাজ্যে ঠকে। নমস্কার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কি জানাবো? তখন মুখ্য সচিব আমাদেরকে ব্যাখ্যীনভাবে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব। আশ্বাস দিয়েছিলেন, আমরা আশ্বাস পেয়েছিলাম, কারণ আমাদের দাবিগুলো ন্যায্য দাবি এবং আমরা মুখ্য সচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা। অনিয়মিত কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্য সচিব বলেছেন তিনি সক্রিয়ভাবে রাজ্য সরকারের গোচরে আনবেন এবং এই দাবিগুলো পূরণে উনি ওনার তরফ থেকে যতটুকু অর্ডার করবেন আমরা আশা করেছিলাম। আমরা অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার কিংবা রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে অত্যন্ত নেতিবাচক বক্তব্য রেখেছিলেন, যেটা আমাদেরকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। যাই হোক, মুখ্য সচিবের আমরা 3 মাস অপেক্ষা করলাম। জুলাইয়ে দিলাম 4 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা মুখ্য সচিবের অপেক্ষা করলাম। কিন্তু আমরা মুখ্য সচিবের অফিসের তরফ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি, কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের 4th সপ্তাহে আমরা রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম। চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনার কাছে 4 জুলাই স্মারকলিপি প্রদান করেছিলাম। আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রেখেছেন এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের বলতে এই কাজগুলো আনবেন, বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন। এই বার্তা আপনি আমাদের দিয়েছিলেন। কিন্তু আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাস অপেক্ষার পরও আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না, আমরা কোনো রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা। আমরা আশা করব আপনি যদি এই ব্যাপারে এতদিন অবধি নজর না দেন, তাহলে আমাদের চিঠি পাওয়ার পর দ্রুত গতিতে এই বিষয়টা দেখবেন। আমরা বলেছিলাম আমরা নভেম্বরের 15 তারিখ অবধি অপেক্ষা করব আপনার কাছ থেকে সদুত্তর পাওয়া। একজন রাজ্যবাসী হিসাবে, অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এটা আমরা দাবি করতেই পারি। এটা আমাদের সঙ্গত ন্যায্য দাবি যে মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে সেপ্টেম্বরের 4th সপ্তাহে চিঠিটা দিলাম মুখ্য সচিবকে এবং একটা ডেডলাইন দিলাম যে আপনি 15 নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান আপনার সরকার কিংবা আপনি কি করছেন, অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা, এটা জানার জন্য মানুষ বিশেষ অনিয়মিত কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দয়া করে আমাদেরকে অবহিত করুন এর মধ্যে, আর না হলে 15 নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য হবে। আমরা
আপনাদের মাধ্যমে অনিয়মিত কর্মচারী বন্ধুদের মাধ্যমে থেকে জানাচ্ছি, মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো সাড়া আমরা পাইনি, কোনো উত্তর দেওয়া হয়নি। আজকে 15ই নভেম্বর, আজকে 16ই নভেম্বর। তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য। আমরা বলতে চাই, আমরা ঘোষণা করতে চাই, যেহেতু মাননীয় মুখ্য সচিব আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি, রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি, তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা 4 জুলাইয়ের পর আমরা গতকাল অবধি অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে। আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছি আন্দোলনে নামতে। যারা বলেন আন্দোলন করতে হয় না, চিৎকার করতে হয় না, মিটিং করতে হয় না, সরকার নিজ থেকেই সমস্ত কিছু করে দেয়, এরকম কথা আমরা রাজ্যের মুখ থেকে বিভিন্ন সময় শুনি। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাব না। আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে 4 জুলাই আমরা মিছিল করলাম, তারপর আমরা আজকে নভেম্বরের 15 অবধি আমাদের একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারকলিপি আমরা পেয়েছি, এটা আমরা বিবেচনাধীন, আমরা দেখছি, এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ। কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয়, এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ, এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত। আমরা এটাকে মেনে নেব না, কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন। তাই আমরা জানাচ্ছি আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জোন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে গণঅবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে। একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণঅবস্থানে অংশগ্রহণ করবেন। মানুষের তরফে ঘোষণা, তাদের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে পরবর্তী ধাপে। তার পাশাপাশি অপেক্ষায় আছেন এসএসসি শিক্ষক কর্মচারীরা, আছেন অনিয়মিতরা এবং সেই সঙ্গে টেট শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবি করছেন। এসব দাবি পূরণ হবে কি? 2026 সালে 16 অর্থ কমিশন লাগু হচ্ছে বা কাজ শুরু করবে। তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে সব দাবি কি পূরণ হয়ে যাবে? বকেয়া দাবি পূরণের জোরালো দাবি করা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের কাছে দাবি সনদ পেশ করা হয়েছে। সেদিক থেকে এই সময়ের মধ্যে বা আগামীকাল বলা যেতে পারে 2026 সালে 16 অর্থ কমিশন লাগু হওয়ার আগ পর্যন্ত রাজ্য শিক্ষক কর্মচারীদের বকেয়া দাবি কতটা পূরণ হয় সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।